আমি মনের আনন্দে কাজ করছিলাম, এমন সময় বন্ধু এসে বলল, তোর ওই রেগুলার কাস্টমার ম্যাম আসছে, যা, তোকে ডাকে। আচ্ছা যাচ্ছি। কি কপাল, আমারও তোর মতো এখানে কাজ করছি, কিন্তু আমাদের তো কখনো এমন রেগুলার কাস্টমার নেই। তা তোর এত জলে কেন রে? আর কাস্টমারের পছন্দ হয় খাবার, তাই আসে। আরে যা যা, কার জলে আর কিসের জন্য জলে। সে তো দেখতেই পাচ্ছি, যাই, ওয়েট করছে। তারপর আমি সরাসরি চলে যাই কাস্টমারদের কাছে। বরাবরের মতো এবারও তিনজন একসাথে আসছে। আমি গিয়ে বললাম, জি ম্যাডাম, ডাকছেন আমাকে? হ্যাঁ, ডেকেছি আমরা। আর ম্যাম না বললে খুশি হব। কিন্তু আপনারা আমার কাস্টমার, আমি কেমন করে নাম ধরে ডাকবো? তোমাদের এই রেস্টুরেন্টে কতদিন ধরে আছি, তারপর আবার আমরা সমবয়সী, তাই আমরা ফ্রেন্ড হতেই পারি, তাই না? হ্যাঁ, তবে নাম ধরে ডাকতে আমি একটু অপ্রস্তুত হচ্ছি। কোনো সমস্যা নেই, তুমি সময় নিতেই পারো হাত বাড়িয়ে দিয়ে। বাই দ্য ওয়ে, আমি সালমা। আমি লামিয়া। আমি মাহিয়া। আর আমি মামুন। নাইস টু মিট ইউ। তাহলে এখন আপনাদের অর্ডারগুলো দিন। ও সরি, তোমাদের। ঠিক আছে, এগুলো নিয়ে আসো। তারপর আমি অর্ডার করে নিয়ে এসে তৈরি করতে থাকলাম। অর্ডার তৈরি করতে করতে আপনাদের পরিচয়টা দিয়ে ফেলি। আমার নাম মামুন। আমার বাবা একজন বিজনেসম্যান আর মা হচ্ছেন হাউসওয়াইফ। আমার ভাই বোন বলতে আমার একটা বোন আছে ছোট, এবার ক্লাস 8-এ পড়ে। ওর নাম সোমা। আমি এবার অনার্স প্রথম বর্ষে পড়ি। এখন বলবেন, আমার বাবা বিজনেসম্যান হওয়ার পরেও আমি কেন রেস্টুরেন্টে কাজ করছি? আসলে রেস্টুরেন্ট হচ্ছে আমাদের। আমরা বন্ধুরা মিলে রেস্টুরেন্টটা খুলেছি, বলতে পারেন এটা আমাদের হবি। আমার বন্ধু হচ্ছে সিয়াম, নাহিদ, মুশফিক আর আমি। আমি একটু মোটামুটি রান্না পারি। স্কুল লাইফ থেকে সকল প্রকার ইভেন্টে রান্না করছি, তাই আমরা চিন্তা করলাম বাসা থেকে আর কোনো পকেট খরচ নেব না, ছোটোখাটো একটা বিজনেস শুরু করব আমরা সবাই। তাই এই ব্যবস্থা। আর যে তিনজনের কথা বললাম, তারা আমাদের রেস্টুরেন্টে খোলার পরই একদিন আসে, খাবারগুলো তাদের ভালো লাগে, তারপর বারবার আসে এখানে। কিন্তু কখনো তাদের সাথে আমি কথা বলিনি। এসেছি, অর্ডার নিয়েছি, খাবার দিয়েছি, চলে গেছে। আজকে পরিচিত হলাম, তাদের পরিবার সম্পর্কে বলতে পারলাম না। সাথে থাকুন, জানতে পারবেন। কথা বলতে বলতে খাবার রেডি হয়ে গেছে, তাই বন্ধুর কাছে পাঠিয়ে দিলাম খাবারগুলো সার্ভ করার জন্য। একটু পর আমার ডাক পড়লো আবার। গিয়ে দেখি আরেকজন রাঁধুনি নিয়োগ দিতে চাইলাম, সে আসছে। তার সাথে কথাবার্তা বলে সব কিছু ঠিক করে দিলাম। আগামী মাস থেকে আসতে বললাম। ওনার রান্নাটাও খুব ভালো, তাই তো তাকে চাকরিটা দিলাম। একটু পর আবার নিশিতের ওখান থেকে ডাক পড়লো। কাছে গেলাম, নাম্বার নিল, বললো বিকেলে পার্কে দেখা করতে আমাদের সব বন্ধু বান্ধব নিয়ে। কিন্তু আমরা বললাম যে আমরা পারবো না মঙ্গলবার ছাড়া, সপ্তাহে এই দিন একটু ভিড় কম থাকে। আচ্ছা ঠিক আছে, আমরা এখানে আসবো না। তারপর আমরা রাত 8টা পর্যন্ত কাজ করে রেস্টুরেন্ট বন্ধ করে যে যার মতো বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে পড়ালেখা কমপ্লিট করে রাতে ডিনার করার সময় বাবা বলল, কি বাবা, বিজনেস কেমন চলে? আর লেখাপড়ার কোনো ক্ষতি হচ্ছে না তো? কি দরকার এত কাজ করার? আমার কি কোনো কিছু কম আছে? তখনই মা বলল, আহা, কি শুরু করলে? ছেলেটার যা করছে কিছু তো খারাপ করছে না, পড়ালেখাও ঠিকঠাক চলছে, তাহলে ওকে ওর মতো চলতে দাও। আচ্ছা ঠিক আছে। তখন আমি বললাম, বাবা তুমি কোনো চিন্তা করো না, আমার পড়ালেখার কোনো ক্ষতি হচ্ছে না, পাশাপাশি বিজনেসটা ভালোই চলছে। খাওয়া দাওয়া করে এসে শুয়ে পড়লাম। সকাল সকাল ভার্সিটি যেতে হবে। ভোর সকালে উঠে নামাজ পড়ে একটু পড়ালেখা করলাম, তারপর নাস্তা করে ভার্সিটির জন্য বেরিয়ে পড়লাম। ভার্সিটির গেট দিয়ে ঢুকে দেখি বন্ধুরা বকুলতলায় বসে আছে। গিয়ে ওদের সাথে বসলাম আর আলোচনা করলাম। দেখ, আমাদের রেস্টুরেন্টটা দিন দিন বাড়ছে, তাই আমাদের আর কোনো ব্যবস্থা করা দরকার। ঠিক বলেছিস, এখন আমরা 4 জনে সামলাতে পারি না। তাহলে আর কয়জন লোক রাখবি? তাই করি, লোকজনের ব্যবস্থা করি। তারপরে আমরা অনেক সময় আড্ডা দিলাম। ক্লাসের সময় হয়ে গেল। তারপর আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম, তখনই এমন একটা ঘটনা ঘটেছিল। ক্লাসের সময় হয়ে যাওয়ায় আমরা ক্লাসের দিকে যাচ্ছিলাম, কথা বলতে বলতে তখন আমি কারোর সাথে ধাক্কা খাই এবং দুজনেই পড়ে যাই। আমি কিছু বুঝে ওঠার আগেই আমার গালে থাপ্পড় পড়ে। আমি সামনে তাকিয়ে দেখি মাহিয়া দাঁড়িয়ে। তখন বলল, কি রে, কালকে পরিচয়, আজকে ধাক্কা দিচ্ছিস?
ছোট লোক, ভদ্রতা শিখিস নাই? আরে আমরা তো ফ্রেন্ড, বলে লেগেছে, সরি। রাগ তোর সরি। কালকে এমনি ফ্রেন্ড বানিয়েছিলাম। এমন ফ্রেন্ডের কোনো দাম নেই আমাদের কাছে। ছোট লোক, আর যেন সামনে না দেখি। কাকে ছোট লোক বলছে? ওকে থামিয়ে দিয়ে আর বলতে দিলাম না। আমি বললাম, সরি ম্যাম, ভুল হয়েছে। এই বলে ওইখান থেকে চলে আসলাম। কিরে, ওই মেয়েটাকে কিছু বললি না কেন? আর আমাদেরও তো কিছু বলতে দিলি না। আরে কিছু বলার দরকার নেই, এমনিতেও কিছু বললে শুধু ঝগড়া বাঁধবে। তাছাড়া ওরা মানুষই না, শুধু শুধু ঝগড়া করে কোনো লাভ আছে? ঠিক আছে চল, আজকে আর ক্লাস করব না, কোথাও থেকে ঘুরে আসি, তারপর রেস্টুরেন্ট যাব, ঠিক আছে? ঠিক আছে চল। তারপর আমরা ঘুরতে চলে গেলাম। এদিকে সব ঘটনা আড়াল থেকে দেখছে একজন। সব কিছু দেখে মামুনকে তার ভালো লেগে যায়, আর ভাবতে দেখে ছেলেটা খুব ভালো। এমন একজনকে জীবনসঙ্গী হিসেবে পেলে কত ভালো হতো। তারপর সে ঠিক করলো মামুন সম্পর্কে সব কিছু খোঁজখবর নেবে সে। এবার মেয়েটির সম্পর্কে একটু ধারণা দেয়। মেয়েটির নাম হচ্ছে নাবিলা আক্তার নিশি। আমরা নিশি বলে ডাকবো। বাবা একজন কলেজে বিজ্ঞান বিষয়ে অধ্যাপনা করেন, মা একজন গৃহিণী। আর নিশির একটা ভাই আছে, নাম সিফাত। আর নিশি মামুনের সাথে একই ক্লাসে পড়ে। এখন এটুকু বাকিটা পরে জানতে পারবেন। এদিকে আমরা সবাই রেস্টুরেন্টে গেলাম। গিয়ে থেকে রেস্টুরেন্ট বন্ধ। তারপর মনে পড়ল আজকে তো 29 তারিখ, সবাই 1 তারিখ থেকে আসবে। তারপর আমি বললাম, আজকে আর নাই খুললাম, বাজারও নাই, তাই একদম 1 তারিখ থেকে খুলি। কি বলিস তোরা? ঠিক আছে, এ কয়েকদিনে আমরা লোক হায়ার করি। ঠিক আছে, কথা রইল। তারপর সবাই যে যার মতো বাড়িতে চলে গেলাম। ফ্রেশ হয়ে মাকে বললাম খাবার দিতে। তারপর খাবার খেয়ে দিলাম একটা ঘুম। এক ঘুমে বিকাল হয়ে গেল। ওরে ফ্রেশ হয়ে বাইরে বেরোবো, তখন মা বলে, তোর মামা আজকে কল করেছিল, তোর নানি তোকে নিয়ে আমাদের যেতে বলেছে, তুইও আমাদের সাথে যাচ্ছিস। আমি বললাম, মা তোমরা যাও না, আমার এখানে কাজ আছে, আমি যেতে পারবো না। আরে পাগলা, তুই কেন যাবি না বলতো? তোর মেজো মামা কত বছর পর আবার আমাদের সাথে এক হবে। মেজো মামা? আমার মেজো মামা আছে, আগে বলোনি কেন? সে অনেক কাহিনী, তোকে পরে বলবো। তাহলে এই কথাই রইল, আগামী পরশুদিন তুই আমাদের সাথে যাবি, ঠিক আছে? না, আমি যাব না। আগে বলো মেজো মামা কোথা থেকে আসলো? বাচ্চাদের মতো করছিস কেন? তুই এখন আর বাচ্চা নেই। শুনতে যখন চাইছিস তাহলে শোন। তোর মেজো মামা যখন কলেজে পড়তো তখন সে একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করে আনে। তখন তোর নানা তোর মামাকে আর বাড়িতে উঠতে দেয়নি। তোর মামা অনেক দূরে কোথাও গিয়ে কিসের জন্য একটা যেন চাকরি করত। তারপরেও 2 বার বাবার সাথে কথা বলতে চেয়েছে, কিন্তু তোর নানা এক কথার মানুষ, সে আর উঠতে দেবে না। কিন্তু গত বছর তোর নানা মারা যাওয়ার পর থেকে তোর নানি তোর মেজো মামাকে দেখার জন্য পাগল প্রায়। সবাই মিলে যখন খোঁজ করতে গেছিলাম তখন আমরা জানতে পারি তেমন মেজো মামা দীর্ঘদিন যাবৎ একটা কলেজে অধ্যাপনা করে আসছেন। হঠাৎ তার ট্রান্সফার হয় আমাদের বাড়ির পাশের কলেজে। তখন তোর মামা বাড়ির খোঁজ খবর নিলে জানতে পারে বাবা নেই আর মা তাকে খুঁজছে। সে আর দেরি না করে সব অভিমান ভুলে মায়ের কাছে ফিরে আসে। শুনলাম তোর মেজো মামার নাকি একটা মেয়েও আছে আর একটা ছেলে। তাই তোর নানি আমাদের সবাইকে ডেকেছে একসাথে সময় কাটাতে। অনেক বছর পর সবাইকে একসাথে পাবো। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমিও যাব। তোমাদের সাথে কবে যাবে বলো? ইচ্ছা আছে আজ রাতেই চলে যাব। তুই তোর বন্ধুদের বলে দিস তুই আমাদের সাথে তোর নানির বাড়ি চলে যাচ্ছিস কিছুদিনের জন্য। আরে না, বলতে হবে না, চলো সব কিছু গুছিয়ে নাও। বাবা কখন আসবে? আমি রেডি, তোর বাবা কালকে সকালে যাবে আর তুই আর আমি আজকে গাড়িতে করে পৌঁছে যাব। তারপর রেডি হয়ে মামার বাড়ি মানে নানুর বাসায় যাওয়ার জন্য রওনা দিলাম। সন্ধ্যা 7টার সময় রওনা দিয়ে পৌঁছালাম রাত 11টায়। গিয়ে দেখি নানু এখনও জেগে আছে, আর বাকি কেউ জেগে নেই খুব একটা বেশি। ছোটো মামি আমাকে একটা রুম দেখিয়ে দিল, আমি সেখানে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা উঠে দেখি সারা বাড়ির লোকজনের ভিড়। আমার সব খালারা আর মামাদের পরিবারের সব এসেছেন। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। সবাইকে সালাম দিয়ে নানির কাছে গিয়ে বসলাম আর বললাম, কি আমার বউটা আমাকে রেখে দেখছে আরেকটা জামা নিয়ে ঘুরছে। নতুনটা নিয়ে ঘুরবো না তো কি করব?
আমার জামাই যে কালকে রাতে আসলো, আমি রাত জেগে অপেক্ষা করলাম, আমার সাথে একটুও কথা না বলেই চলে গেল। এটা কি মানা যায়? তাই আজকে নতুনটা নিয়ে ঘুরছি। তা বউটা থেকে রাগ করেছে? তা বলছি বউটা কেমন আছে? আর পাশের নতুন জামাইটাকে? পাশ থেকে মা বলে উঠল, কি করছিস? ফাইজলামি বন্ধ কর। আরে মা, আমরা নানি নাতনি একটু ফাজলামি করতেছি, না করো না তো। আর নানু বলো না, এটাকে? এটা হচ্ছে তোর মেজো মামার ছোট ছেলে, ওর নাম শিফাত। আর তোর আরও একটা মামাতো বোন আছে, নাম হচ্ছে নাবিলা। ও ঠিক আছে। তুমি কেমন আছো তা তো বললে না? আমি ভালো আছি, তার কি খবর? আমিও ভালো আছি। আচ্ছা নানু, আমি এখন একটু বাইরে যাব, সব বন্ধুদের সাথে দেখা করতে হবে, তাহলে যাই আমি। এই দাঁড়া, নাস্তা করে তারপর বাহিরে যাবি। এই মা, তোর ছেলেকে আগে নাস্তা দে তো। তারপর নাস্তা করে বেরিয়ে পড়লাম বন্ধু বান্ধবের সাথে দেখা করার জন্য। সবাই দেখি পুকুর পাড়ে বসে বসে গেম খেলছে। পিছন থেকে যে সবার ফোন টান মেরে নিয়ে নিলাম, সাথে সাথে বলে উঠল, কোন হালারে ফোন টান দিলে সামনে নিবি? পিছনে বড় এনিমি দেখে সবাই পিছন থেকে আমাকে দেখে সবাই জড়িয়ে ধরলো আর বলল, আরে বন্ধু, কবে আসলি? আরে আমাদের জানাসনি কেন? আরে কাল রাতে 11টায় এসেছি, আর আগে জানবো কেমনে? আমি জানছি সন্ধ্যায়। আর আগে জানালে কি তোদের বোন রেডি করে রাখতি আমার কাছে বিয়ে দেওয়ার জন্য? আরে শালা বলে কি, আমাদের বোন রেডি করে রাখলেও তোর একটু সাহস নেই যে সামনে যে কথা বলবি? তাও ঠিক আছে, ছোটোবেলায় যে ডিলটা মারছিল তা বাবা আমি নাই, সবাই এসে দিল। তারপর বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে গড়ে দিকে তাকিয়ে দেখি 11:33 বাজে। তাই সবার থেকে বিদায় নিয়ে বাড়ি থেকে রওনা দিলাম। বাড়ি থেকে শুনলাম আমার কাজিনরা সবাই নদীতে গোসল দিতে যাবে, আর কি আমিও লুঙ্গি গামছা নিয়ে রেডি। সবাই গোসল করলাম নদীতে। এভাবে সারা দিন কেটে গেল। বিকালে সবাই একসাথে বসলাম। নানু বলল, কতদিন পর আবার সবাই একসাথে হয়েছিস, কত আনন্দ করছিস। আমার মনটা হালকা হয়ে গেল। আমি আমার মেজো ছেলেকে আবার কাছে পেয়েছি, এখন একটু শান্তিতে মরতে পারি। তারপর সবার সাথে পরিচয় হলাম, মেজো মামার ফ্যামিলি। তারপর নানু জিজ্ঞেস করলো মেজো মামাকে, কিরে নাবিলা, কই ও তো আসলো না আজকেও? মা, তোমার নাতনি আগে যে ভার্সিটিতে পড়তো সেই ভার্সিটিতে টিসির জন্য গেছে, তাই আজকে আসতে পারিনি। আসতে আসতে 3-4 দিন সময় লাগবে। আচ্ছা, কে আর করার। মামুনের বাবা কই রে? মা সবার জন্য কিছু গিফট কিনতে গেছে। এই তো এসে গেছি মা আমি। সবাইকে সবার গিফট বুঝিয়ে দিয়ে রাতে খাওয়া দাওয়া করে সবাই শুয়ে পড়লাম। পরদিন সকালে আমি বন্ধু বান্ধবের কাছ থেকে বিদায় নিয়ে আসলাম। আজই চলে যাব আমি। বাসায় এসে নাস্তা করে আমি বললাম, নানু, মা, বাবা, মামা এবং খালার সবাই শোনো, আমি এখানে চলে যাব। একথা শুনে নানা আমাকে আসতেই দেবে না। তারপরে সবাইকে বুঝিয়ে সুঝিয়ে চলে আসলাম। বাবা, মা আর সুমাকে রেখে চলে আসলাম। অনেকটা পথ পাড়ি দিতে হলো বাসায় আসতে। বাসায় এসে রেস্ট নিয়ে বিকেলে বের হলাম। রেস্টুরেন্টে গেলাম, গিয়ে দেখি সবাই আছে, কাজ করছে। সবার সাথে বললাম আমি কি করলাম এই 2 দিন, কোথায় গিয়েছিলাম। কোনো সমস্যা নেই, তাহলে তুই বাজারটা করে নিয়ে আয়। আমি আর আরেকটা ছেলে সমস্ত বাজার করে দিয়ে রাতের দিকে বাড়ি ফিরছিলাম। খাওয়া দাওয়া রেস্টুরেন্টে করে আসছি। পড়া কমপ্লিট করে শুয়ে শুয়ে ফেসবুক চালাচ্ছিলাম। এদিকে নিশি একটা কাজে একটু বাহিরে এসেছে, তাই সেই ছেলেটার খোঁজ তারই এক বান্ধবীকে নিতে বলে। এখন তার সেই বান্ধবী সেই ছেলেটার খোঁজ জানাতে কল দেয় নিশিকে। হ্যালো নিশি, তোর রোমিওয়ের সব খোঁজ পেয়েছি, সব তোকে পাঠিয়ে দিয়েছি, দেখ ইমেলে। ঠিক আছে বান্ধবী, অনেক ধন্যবাদ। ঠিক আছে, রাখছি। এই বলে নিশির বান্ধবী কল কেটে দেয়। এখন নিশি ভাবতে থাকে আমার তো এখানকার কাজ শেষ, তাহলে যাওয়ার সময় কথা বলবো মামুনের সাথে। তারপর সব কাজ শেষে যখন গাড়িতে ওঠে মামুনকে কল দেয়। 2 বার রিং হওয়ার পরও কল ওঠায় না মামুন, তাই একটু রাগ ফিল করে নিজের ভেতর নিশি। এদিকে মামুন একটু নিচে গিয়েছিল খাবার রিসিভ করার জন্য। অনলাইনে অর্ডার দিয়েছিল খাবার। উপরে এসে দেখে আননোন নাম্বার থেকে কল আসছিল। সে কোনো কিছু না ভেবে কল ব্যাক করে কল রিসিভ হওয়ার পর, হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে যা বলল তা শুনে মামুনের গলায় খাবার আটকে গেছে। নিচ থেকে খাবার নিয়ে উপরে এসে দেখি একটা কল আসছে। কল রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? হ্যালো জান, আমাকে চিনতে পারছো না? এই যে, কে আপনার জান? হ্যাঁ,
দেখেন রং নাম্বার। এটা তো মামুনের নাম্বারই, তাই না? হ্যাঁ, কিন্তু আপনি আমার নাম্বার কেমন পাইলেন? আর আপনি কি আমাকে উল্টাপাল্টা নামে রাখছেন? কি আমার উল্টাপাল্টা নামে ডাকছি? শুধু তো জানি ডাকছি, তুমি আমার জান না। দেখেন বাজে কথা বাদ দেন, কি বলবেন বলেন, নয়তো ফোনটা কেটে দিচ্ছি। আচ্ছা বাদ দিচ্ছি, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। লাভ ইউ মামুন। কি বলছেন এসব? আজকে ফোন দিয়ে এসে বলছেন আপনাকে চিনি না, জানি না, দেখিও নাই বলে কখনো। আপনি আপনার লিমিট পার করে ফেলছেন। কেটে দিচ্ছি, নেক্সট টাইম ফোন দিবেন না। কেটে দাও, অসুবিধা নেই। আমি তোমাকে জ্বালিয়ে যাব যে পর্যন্ত তুমি আমাকে না ভালোবাসবে। আমি আর কিছু না বলে ফোন কেটে দিলাম। কি ডেঞ্জারাস মেয়ে রে বাবা! আমি আজ পর্যন্ত সামনাসামনি কোনো মেয়েকে প্রপোজ করে নাই। মেয়ে দেখছি আমাকে উল্টো প্রপোজ করে নাম্বারটা ব্লক করে রেখে দেয়। তারপর খাবারগুলো খেয়ে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম ভাঙলো ফোনে মেসেজের শব্দে। দেখি কাল রাতের সেই নাম্বার থেকে মেসেজে গুড মর্নিং। আর একটু বিরক্ত হলাম। অপরিচিত একটা ছেলেকে মেয়ে হয়ে মেসেজ দিয়ে ডিস্টার্ব করা, এটা আমার কাছে ভালো লাগে নাই। দেখতে দেখতে সকাল করিয়ে দুপুর হয়ে গেল। রেস্টুরেন্টে একটু লোকজন আসা শুরু করলো দুপুরে খাবার খাওয়ার জন্য। তখন দুটো মেয়ে আসলো। আমার বন্ধুরা আর ওয়েটারগুলো ব্যস্ত থাকায় আমি গেলাম তাদের কাছে। বললাম, জি ম্যাম, বলেন কি খাবেন? আমাদের দুজনকে দুপুরের খাবারের প্যাকেজটা দিন। আচ্ছা ম্যাম, একটু অপেক্ষা করুন, আমি দিয়ে যাচ্ছি। তারপর তাদের অর্ডারগুলো দিয়ে আমি একটু বসলাম। তখনই আমার ফোনে মেসেজ আসলো। রেস্টুরেন্টে চাকরি করো, ভালো কথা। মেয়েদের সাথে এত কথা কিসের? আরেকবার যদি দেখেছি তাহলে কিন্তু তোমার খবর আছে জান। তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি। মেসেজটা দেখে আমি অবাক। এই মেয়েটা আমার পিছু করছে। খুব বিরক্ত হচ্ছিলাম। আমি মেসেজ করলাম, এই যে আপু, আপনার সমস্যা কি? কখন থেকে আমাকে ডিস্টার্ব করে যাচ্ছেন? আমি ছেলে হয়ে কি আপনাকে কখনো ডিস্টার্ব করেছি? ফোনটা রেখে কাজে মনোযোগ দিলাম। রাতের বেলায় বাসায় গিয়ে চুপচাপ পড়তে বসলাম। এদিকে নানুর বাসায় বিকেলে নাবিলা আসছে। সবার সাথে কুশল বিনিময় করে সে চলে গেছে তার ঘরে রেস্ট করার জন্য। এদিকে নানু, মেজো মামা আর আমার বাবা মাকে ডেকে বলে, আমার একটা শেষ ইচ্ছে আছে, তোমরা শোনো। বলো মা, কি বলতে চাও? কি তোমার ইচ্ছা? একবার শুধু বলো। আমি চাচ্ছিলাম তোদের সম্পর্ক আরো মজবুত হোক। অনেক বছর মেজো আমাদের ছেড়ে দূরে ছিল, তাই আমি চাচ্ছি মেজোর মেয়ে নাবিলাকে তোর বাড়ির বউ করে নে। এটাই চাচ্ছিলাম। মা, এটা তো ভালো প্রস্তাব। আমরা তো রাজি। এখন আপা রাজি হবে কিনা? আমরাও রাজি। নাবিলা মেয়ে ভালো। আমি বলতে চাচ্ছিলাম এই কথা, কিন্তু তুমি বলে ফেললে। এটা তো খুবই ভালো কথা। নাবিলাকে ডাকতো এখন একটু। আর একটা ছবি দাও মামুন নাতি ভাইয়ের। একটু পর নাবিলা ডেকে আনা হলো। আসো নাতনি, তোমার অপেক্ষায় আছি। কেন গো নানু, আমার অপেক্ষায় কেন? আর তুমি কেমন আছো? আমি ভালো আছি। একটা কথা বলার জন্য তোমাকে ডাকছি। আচ্ছা বলো, কি হয়েছে? আচ্ছা, এই ছবিটা দেখ তো। ছবিটা দেখে নাবিলা মানে নিশি মনে মনে বলছে, আরে এটা তো আমার প্রথম ভালোবাসা মামুনের ছবি। কিন্তু নানুর কাছে কিভাবে? কোনোভাবে জেনে গেল না তো? দেখলাম। তা এই ছবিটা দেখালে কেন? আর এই ছেলেটাকে? এটা হচ্ছে তোমার ফুফাতো ভাই মামুন। তোমার ফুপা এবং মা বাবা আমরা চাচ্ছি তোমার বিয়েটা মামুনের সাথে দেই। তোমার কি মতামত? তোমাদের যা ভালো মনে হয়, আমার কোনো আপত্তি নেই। এটা বলে সেখান থেকে চলে গেল। মনে মনে বলছে, মেঘ না চাইতে জল। এখন খেলাটা জমবে মনে হচ্ছে। আমি মামুনকে নিজের করেই পাবো। নানু এবার সবাইকে বলল, তাহলে শুনেছো সবাই, আমার নাতনির কোনো অসুবিধা নেই, সে রাজি। তাহলে তো ঠিক আছে। 4-5 মাস পরে একবার আমাদের বাসায় নিয়ে চলে যাব। ঠিক বলছো আপা, আমিও তাই বলতেছিলাম। 4-5 মাস পরে হলে ভালো হয়। তখনই আমার ছোট বোন সুমা এসে বলে, তার মানে আমি একটা ভাবি পেতে চলেছি। তখন সবাই বলে কাউকে না জানাতে। না, মামুনকে সারপ্রাইজ দেবে সে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ভাবির সাথে আড্ডা দিয়ে আসি। আচ্ছা ঠিক আছে, যা। এদিকে আমি পড়া শেষ করে রেস্টুরেন্ট থেকে আনা খাবারগুলো খেলাম। তারপর বিছানায় শুয়ে ফেসবুকে লগ ইন করতেই একটা কল আসলো। কলটা রিসিভ করতে বলল, জান কেমন আছো? হেই, জান বলা বন্ধ করুন।
আর আপনার আসল পরিচয় দিন। আমি হচ্ছি মোহাম্মদ মামুনের হবু স্ত্রী। আর কোনো পরিচয় লাগবে? ফাজলামি করা বন্ধ করেন, আমার কবে বিয়ে ঠিক করা হলো? এসব কিছু বাদ দেন আর ফোন করেন না। আচ্ছা আচ্ছা, আর ফান করব না। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি, আর আপনি আমাকে চেনেন। আমি আপনাকে চিনি? আপনার নাম বলেন, কোথায় দেখেছি আপনাকে? কি হলো, উত্তর দেন। আরে মামুন, এতগুলো প্রশ্ন একসাথে করলে উত্তর দিব কিভাবে? সব কিছু জানতে হলে আমার ফ্রেন্ড হয়ে যান, তারপর আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। ফ্রেন্ড হতে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ফ্রেন্ড। এবার বলো তোমার নাম কি এবং বাসা কোথায়? আমার নাম নিশি, আর আমরা আগে থাকতাম ঢাকায়। এখন বর্তমানে তোমাদের টাঙ্গাইলে শিফট হলাম, এখানেই থাকবো। ও আচ্ছা, ভালো কথা। এবার আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হতে থাকে। দুদিন পর মা বাবা আর বোন ফিরে আসে। বোন এসে বলে, কিরে ভাইয়া কেমন আছিস? ভালো, কিন্তু তোর মতলব ভালো ডাকছে না, বলতো কি মতলব? আরে ভাইয়া কিছুই না, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কিছুদিন পর দিব সারপ্রাইজটা অবশ্য। থাক, এখন পুরোটা নাই বলি, পরে বলবো। কি বলস, মাথার উপর দিয়ে যাচ্ছে সব। বাঘ এখান থেকে যা। রাতে বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার পর পড়া শেষ করে উঠেছি, তখনই নিশি কল করলো। কথা বললাম কিছুক্ষণ, তারপর রেখে দিলাম। এভাবে আস্তে আস্তে দিন যাচ্ছে আমাদের। ব্যবসা ভালো, কিন্তু আমি একটু চাপের কারণে আর ওদের সাথে রেস্টুরেন্টে কাজ করছি না। আমার জায়গা অন্য একজনকে চাকরি দিয়েছি। এভাবে দেখতে দেখতে 5 মাস কেটে গেল। এই 5 মাসে নিশি আর আমার সাথে অনেক বন্ধুত্ব হয়ে গেল। এর মাঝে একবার দেখা করেছি, কিন্তু মুখটা দেখতে পারিনি, শুধু চোখ দুটো দেখতে পেরেছি। চেহারা দেখা রিকোয়েস্ট করলে বলে আর তাকে বিয়ে করলে চেহারা দেখাবে, তার আগে না। আমি আর জোর করে নেই। একটু দূরে একটা মেয়েকে দাঁড়িয়ে থাকতে থেকে আমার সন্দেহ হয়। তারপর চুপি চুপি মেয়েটার পেছনেই নিশি আসল চেহারা দেখতে পেয়েছে। অনেক সুন্দর মেয়েটা। একদিন বাবা মা আমার রুমে এসে বলছে, বাবা, আমি আর তোর বাবা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি, কিছু মনে করিস না। কি সিদ্ধান্ত নিয়েছো মা বাবা, বলো না। বলবো, তার আগে এই ছবিটা দেখ। আমি ছবিটা হাতে নিয়ে অবাক। তারপর আমাকে জিজ্ঞেস করলাম, মা এটা কার ছবি আর আমাকে দেখাচ্ছ কেন? এটা হচ্ছে তোর মেজো মামার বড় মেয়ে নাবিলা আক্তার, নিশির ছবি। আর তোকে দেখাচ্ছি কারণ আমরা সিদ্ধান্ত নিয়েছি তোর সাথে নাবিলার বিয়ে দেব। তোর কোনো অমত নেই তো? আমি কিছুক্ষণ ভেবে বললাম, নাবিলা নাকি নিশি, সে কি রাজি? যদি রাজি থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই, তবে কি? আর নাবিলা তো 5 মাস আগেই রাজি হয়ে গেছে। কথা 5 মাস আগেই ঠিক করা। তোকে জানাতে চাচ্ছিলাম, তাই জানিয়ে দিলাম। তবে হচ্ছে এই, আমি যে রাজি এটা যেন নাবিলা না জানে, ঠিক আছে? আর বিয়েটা কবে ঠিক করলে? খুব লজ্জা লাগছে তাও বললাম। 1 মাস পর তোদের বিয়ের তারিখ ঠিক করেছি। আচ্ছা তাহলে জানাও না। ঠিক আছে, জানাবো না, সব কিছু রেডি করি। এই বলে বাবা মা আমার রুম থেকে চলে গেল। শুয়ে শুয়ে ভাবছি নিশি তাহলে আমার সাথে গেম খেলছে। আগে থেকে জানতো আমাদের বিয়ে ঠিক। তারপর বললাম, আচ্ছা ঠিক আছে, এর একটা ব্যবস্থা করতে হবে। বিকালে বন্ধুদের সবাইকে নদীর ধারে ডাকলাম, সবার সাথে সবকিছু শেয়ার করলাম। তারপর তারা বললাম, হারামি, তোর বিয়ে ঠিক হচ্ছে আগে বলবি না? দাওয়াত কই? আমি জানার পর সবার আগে 1 ঘন্টার ভিতরে তোদেরকে জানালাম, তাও বলছস জানাই নাই। আর তোদের আমি দাওয়াত দিব কেন? পরিবারের সদস্যদের দাওয়াত দিতে হয়। সবাই আমাকে জড়িয়ে ধরে বলে, বন্ধু আসলে কলেজের বন্ধু, তোর সমস্যা আমার এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তারপর সবাই মিলে একটা প্ল্যান করলাম। তারপর সবাই যে যার বাড়িতে চলে গেলাম। আমি নিশিকে ফোন দিয়ে বললাম, তুমি তো আমার বন্ধু তাই না? হঠাৎ এই কথা বললে কেন? না মানে আমার বিয়ে ঠিক হয়েছে আমার মামাতো বোনের সাথে, ওর নাম নাবিলা, তাই তোমাকে দাওয়াত দিলাম। আর আমার সাথে ওর কথা হয়েছে আজকে বিকালে আমরা ঘুরতে যাব। কি বলো তুমি সব? তুমি নাবিলার সাথে কথা বলেছো, আবার ঘুরতে যাবে? কিভাবে সম্ভব? কেন, তোমার কি হলো আবার? তুমি কি খুশি না? তারপর নিশি এমন একটি কথা বলল। আমিও যেতে চাই তোমাদের সাথে। তুমিও যাবে? ইচ্ছে করে টেনে বললাম। হ্যাঁ যাব, লোকেশনটা বলো, আমিও দেখব আমার মামুনকে আমার কাছ থেকে কে ছিনিয়ে নিতে চাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে চলে এসো। এই জায়গায় বিকাল 4টায় থাকবে, তুমি আসবে, এটাই তো যাচ্ছিলাম। আচ্ছা ঠিক আছে। কলটা কেটে দিয়ে বন্ধুদের গ্রুপ কল দিলাম।
হ্যাঁ মামা বল, কাজ হয়েছে। যা যা বলতে বলেছিলাম তাই বলেছি। হ্যাঁ বন্ধু, তাই হয়েছে, কিন্তু এরপর কি করব? শোন, আমাদের ফ্রেন্ড রিয়া আছে না, ওকে সবটা শেয়ার করছি, ও হেল্প করতে রাজি হয়েছে। ওকে নিয়ে যাব, রিয়া তোর গার্লফ্রেন্ডের ভূমিকা পালন করবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে রেডি হো সবাই। বলি কলটা কেটে দিলাম। আস্তে আস্তে সুন্দর করে রেডি হচ্ছিলাম, বুকের ভিতর দুক করছে, না জানি কি হয়। বিকেলে সবাই মিলে বের হলাম। রাজুর চায়ের দোকান পাড়া থেকে সবাইকে রিসিভ করলাম। বললাম যে চল তাহলে পার্কে যাই। সেখান থেকে আবার রিয়াকেও নিয়ে যেতে হবে। সবাই মিলে রিয়ার সাথে দেখা করলাম, তাকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে বললাম। চলো তাহলে পার্কের ভিতরে যাওয়া যাক। সবাই মিলে পার্কের ভিতরে গেলাম। বন্ধুদের বললাম লুকিয়ে পড়তে। রিয়া আর আমি ব্রেঞ্চের উপর বসে পড়লাম। তখন নিশির কল আসলো। কই তোমরা? আমি চলে এসেছি। আরে ভিতরে আসো, আমার ব্রেঞ্চে বসে আছে। ঠিক আছে, 2 মিনিট। তুমি কি কালো শার্ট পরে আসছো? আমি কালো শার্ট পরে আসছি, আর নাবিলা লাল শাড়ি। কি? নাবিলা আসছে? দাঁড়াও, এক্ষুনি দাঁড়াও, আমি আসছি। 2 মিনিটের ভিতরে নিশি এক প্রকার দৌড়ে আমাদের কাছে চলে আসে। এসে বলে, এই মেয়ে, কে তুমি? মামুনির সাথে বা কি করছো? আরে এইটাই তো হচ্ছে নাবিলা, আমার হবু স্ত্রী এবং মামাতো বোন। চুপ! তোকে একটা কথা বলতে বলছি, হ্যাঁ? এত কথা বলিস কেন? চুপ থাক। এই মেয়ে, কথা কানে যায় না? আমি আর কোনো কিছু বললাম না। আমি হচ্ছে নাবিলা, মামুনের হবু স্ত্রী। বললেই তো মামুন। আর আপনি কে এত কথা বলছেন? আমি হচ্ছে আসল নাবিলা আক্তার নিশি, মামুনের মামাতো বোন এবং হবু স্ত্রী। আমি তো এটা আশা করি না নিশি। তোমাকে ফ্রেন্ড করেছি তার মানে এই না যে তুমি যখন খুশি যা খুশি তাই করবে। তুমি আমাকে প্রপোজ করেছিলে, আমি তোমাকে রিজেক্ট করেছিলাম, তাই বলে তুমি এমন করবে? দেখো মামুন, আমি আসল নিশি। আমার বিশ্বাস হয় না। চলো তো নিশি, আমরা এখান থেকে চলে যাই। এই মেয়েটা খুব ডিস্টার্ব করছে, আমি রিয়াকে বললাম। আমি আর রিয়া ওখান থেকে চলে আসার সময় পিছনে ফিরে দেখলাম নিশি ওখানে পড়ে আছে। আমি আর কোনো কিছু না বলে দূরে চলে আসলাম নিশির কাছে। চোখ খুলো নিশি, তোমার কি হয়েছে? চোখ খুলো প্লিজ, আমি আর এমন করবো না। বন্ধুরা সবাই চলে আসলো এখানে। রিয়া পানির বোতল এগিয়ে দেয়, আমি নিশির চোখে পানি দিই। তারপর নিশির জ্ঞান ফিরে আসে। মামুন, আমি তোমাকে ছেড়ে বাঁচবো না, আমাকে ছেড়ে যেও না। আমিও তোমাকে ভালোবাসি, তোমাকে ছাড়া কোথাও যাব না। তোমার কোনো কিছু হলে আমি বাঁচবো না। তারপর নিশি দাঁড়ালো। তারপর আমার বন্ধুরা সবটা খুলে বলল। আমি কেমন করে সবটা জানি যে আমি যার সাথে কথা বলতাম সেই নিশি, আর আমার মেজু মামার মেয়ে নাবিলা একজনই। সব যেহেতু জেনে গেছিলা, তাহলে তো বলতে পারতা। তুমি বলনি কেন? তুমিও তো জানতে। আমি সব কিছু জানি না এখন। তোমার একটাই শাস্তি, তুমি এখন আমাকে প্রপোজ করবে। তারপর আমি পাশের দোকান থেকে একটা গোলাপ ফুল নিয়ে রোমান্টিক স্টাইলে প্রপোজ করলাম। দিন মাস বছর নয়, গ্রীষ্ম বর্ষা শীত নয়, তোমায় ভালোবাসি প্রতিটি পলকে, প্রতিটি ঝলকে। আমার যা কিছু আছে তোমার মধ্যে জড়িয়ে আছে। তুমি কি আমার জীবন সঙ্গী হিসেবে মেনে নেবে নিশি? আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে প্রতিটি অর্থেই তোমার সঙ্গী হব, তোমার সাথে স্বপ্ন দেখব, তোমার সাথে বড় হব, প্রতিটি দিন তোমায় আরও বেশি ভালোবাসবো। নিশি, তুমি কি আমায় বিয়ে করবে? জীবনের বাকি পথ একসাথে হাঁটবো? যদি তাই হয় তাহলে ফুলটা নাও এবং আমার ভালোবাসা গ্রহণ করো প্রিয়। আই লাভ ইউ সো মাচ। হ্যাঁ, আমি হতে চাই তোমার জীবনের সঙ্গী, তাই আমি ফুলটা নিলাম। আই লাভ ইউ টু। এই বলে ফুলটা নিয়ে আমাকে জড়িয়ে ধরলেন শিব। সবাই হাত তালি দিল। সাথে সাথে আমরা একে অপরকে ছেড়ে আলাদা হয়ে গেলাম। তারপর সবাই মিলে অনেকক্ষণ ঘোরাঘুরি করে যে যার মতো বাসায় চলে গেলাম। রাতে নিশির সাথে আমি কথা বলছিলাম, হঠাৎ আমার ছোট বোন এসে বলছে, ভাইয়া, বাবা তোকে ডাকে, তাড়াতাড়ি নিচে। আচ্ছা যাচ্ছি, তুই যা। তারপর আমি নিশিকে বললাম, বাবা কেন জানি ডাকছে, আমি তাহলে এখন রাখি, পরে কথা হবে। ঠিক আছে, যাও। কলে কেটে দিয়ে নিচে গেলাম বাবার সাথে কথা বলার জন্য। নিচে এসে দেখি সবাই আছে এখানে। তারপর আমি গিয়ে বললাম, বাবা আমায় ডেকেছিলে? হ্যাঁ ডেকেছি, সুন্দর নানু ফোন দিয়েছিল, বলছে যে তোদের বিয়ে শুক্রবারে দিতে চাই। তা তুই কি বলিস? তোমাদের সমস্যা না থাকলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে তোর সব বন্ধুদের কালকে আসতে বল, সব কেনাকাটা করতে হবে। যতই হোক একটা মাত্র সোনার টুকরো ছেলে আমাদের।
তা তো অবশ্যই, বিয়েটা ধুমধাম করে দিব। আচ্ছা আমি তাহলে এখন যাই, সবাইকে বলি আসতে। আচ্ছা যা। এরপর বাবা মার ওখান থেকে এসে সবাইকে ফোন করে জানিয়ে দিলাম কালকে সকাল সকাল চলে আসতে, আর মাত্র 3 দিন বাকি আছে। তারপর আবার নিশিকে ফোন করলাম, দেখি ব্যস্ত, একটু অপেক্ষা করলাম, একটু পর নিশি আমাকে কল করলো। সরি জান, আমি বান্ধবীর সাথে আমাদের বিয়ে নিয়ে কথা বলছিলাম, কিছু মনে করো না। থামো থামো, তুমি এমন করছো কেন? আমি কিছু মনে করি নিশি না, তুমি একটু শান্ত হও। না আসলে আমার বান্ধবীদের বয়ফ্রেন্ডরা কল করে, একটু দেরি হলে সন্দেহ করে। আর তুমি এটা ভেবে নিলে আমিও তাদের মতন করব তোমার সাথে? আমি তোমাকে বিশ্বাস করি নিশি, আমি জানি তুমি এমন কিছু করবে না যাতে আমাদের সম্পর্কে কোনো ক্ষতি হবে। তুমি আমাকে এতটা বিশ্বাস করো, সত্যি আমি ভাগ্যবতী তোমাকে পেয়ে। আমি চাই তুমি আমাকে এতটাই বিশ্বাস করো। আমিও তোমাকে এতটাই বিশ্বাস করি। আর কি যেন বলবে বলেছিলে? ও হ্যাঁ, আমার বাবা মা বললো আগামী শুক্রবার আমাদের বিয়ে, তাই কালকে শপিং করতে যেতে। আচ্ছা তাহলে যাইও তুমি শপিংয়ে। কেন, তুমি যাবে না? তুমি না গেলে কিন্তু হবে না, বলে দিলাম। আমাদের সবার সব কিছু কেনাকাটা শেষ, শুধু বাকি আছে তোমার, তাও আমি তোমার সাথে যাব। ওকে, শুভরাত্রি। আচ্ছা ঠিক আছে, শুভরাত্রি। পরদিন বন্ধুরা সবাই মিলে সকাল সকাল আমার বাসায় এসে হাজির হয়েছে শপিংয়ে যাওয়ার জন্য। তারপর আমিও রেডি হয়ে সবাইকে শপিংয়ে যেতে বলি। আমি গিয়ে নিশিকে পিক করে নিয়ে আসলাম। সারাদিন শপিং করলাম। আমার আর নিশির তাড়াতাড়ি শপিং শেষ হলো, কিন্তু আমার বন্ধু আর ওদের গার্লফ্রেন্ডদের একটু বেশি সময় লাগলো। তারপর সবাই আমাদের রেস্টুরেন্টে চলে গেলাম। নে তোরা সবাই যার যার মতো কী কী খাবি অর্ডার কর। ঠিক আছে। আচ্ছা, এই রেস্টুরেন্টে আমি প্রথমবার আসলাম, এর আগে সব রেস্টুরেন্টে গিয়েছি, এইটাই আসা হয়নি। খাবার কেমন হবে জানি না। আরে চিন্তা করেন না ভাবি, এটা আমাদের রেস্টুরেন্ট, খাবার ভালোই হবে আশা করি। তোমাদের রেস্টুরেন্ট না এইটাই? তাহলে ওটা কোনটা? এই 1 মাস আগে আরও 3টা নিয়েছি, কিছু টাকা জমানো ছিল, কিছু বাবার কাছ থেকে লোন নিয়েছি। লোন কেন? বাবা তো এমনিতে দিতে পারতো। আসলে আমরা আঙ্কেলের থেকে নিতে চাইনি, তাই এমন করা। তাছাড়া আঙ্কেল এমনই নেই, টাকা দিতে চেয়েছিলেন। ও ঠিক আছে, খাবার এসে গেছে, শুরু করো খাওয়া। ওরা সবাই খাওয়া দাওয়া করে বিদায় নিয়ে যে যার বাসায় চলে গেল। আমি আর নিশি বাকি আছি। নিশিকে মামার বাসায় দিয়ে এসে আমি আমার বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়ার পর বোন বলছে, ভাইয়া আমি কিন্তু ভাবির সাজানোর দায়িত্ব নিব। ঠিক আছে নিস, আর তোর জন্য কিছু গিফট নিয়ে আসছি, আমার বিছানার উপর আছে, নিয়ে নিস। ধন্যবাদ ভাইয়া, তবে তুই এত ভালো হলি কবে থেকে? গিফট দিচ্ছিস, আবার কদিন ধরে দেখলাম দুষ্টুমিও করছিস আমার সাথে, কোনো মতলব আছে নাকি? কি মতলব? এসব ভালো না, ভালো ব্যবহার করছি, তোর ভালো লাগছে না? দাঁড়া আমার বিয়েটা হয়ে যাক, তারপর তোর ব্যবস্থা করে দেব। তখন একটা নিউজ চালু হয়ে যাবে, ক্লাস 9-এর ছাত্রীকে বিয়ে দিয়ে দিল তারই পরিবারের লোকজন। সেটা দেখাই যাবে। আমি এখন যাই, ভাবিদের বাসায় চলে যাব কাল সকাল সকাল। তারপর দিলাম একটা কম। সকালবেলা সব আত্মীয় স্বজনের আনাগোনা শুরু হয়ে গেল। যেতে আজকে বুধবার, কালকে গায়ে হলুদ, সকল আয়োজন দমদম করে শুরু হয়ে গেল। বন্ধুরা সবাই সকাল থেকে কাজে লেগে পড়েছে। ওদের প্রতি একটু মায়া হলো যে আমার কলেজের ফ্রেন্ড সবাইকে ডাকলাম। খেয়েছিস সকালে তোরা সবাই? না খাইনি এখনো, ভাবলাম তোর সাথে খাই, আন্টি অনেক জোর করলো তাও খাইনি। চল তাহলে তোরা সবাই একসাথে খেয়ে আমিও কাজে নেমে পড়ি। হ্যাঁ চল। সবাই একসাথে নাস্তা করে কাজে নেমে পড়লো। আমি কাজ করতে চাইলে আমাকে বলে, তুই কোনো কাজ করতে পারবি না, যা কাজ করার আমরা সবই করব। আমি আর কি করব, নিশিকে ফোন করলাম। হ্যালো নিশি, কেমন আছো? ভালো আছি জানো, তুমি কেমন আছো? সকালে নাস্তা করেছো? হ্যাঁ নাস্তা করলাম এইমাত্র, তুমি করেছো? হ্যাঁ করছি। আচ্ছা শোনো, কালকে রাতে আমার সাথে একটু দেখা করতে পারবে? তোমাকে কিছু একটা দেওয়ার আছে। কালকে যাব কেমন করে? কালকে তো গায়ে হলুদ, কেউ যাইতে দিবে না। আচ্ছা তোর আশা লাগবে না। আরে রাগ করে কেন, যাব। আচ্ছা যাও। ঠিক আছে বাবু, এখন রাখি, টাটা। এভাবে কেটে গেল আজকের দিনটা। কালকে সকাল সকাল সবাই আমাকে হলুদ লাগিয়ে নিশিদের বাড়ির উদ্দেশ্যে চলে গেল। আমি বসে বসে ভাবছি কি করা যায়, রাতে কেমন করে যাওয়া যায়। তারপর কিছু একটা ভেবে একটু ঘুম দিলাম। রাতে আমি কোনো রকম নিশিদের বাড়ির পেছন দিয়ে মই লাগিয়ে উঠে যাই নিশির রুমের ব্যালকনিতে। সরাসরি চলে যাই নিশির ঘরে। গিয়ে দেখি নিশি পেটের উপর বর দিয়ে কি যেন দেখছে। কাছে গিয়ে যা দেখতে পেলাম, নিশিদের বাসায় মই দিয়ে ওঠার পর নিশির রুমের ব্যালকনি দিয়ে নিশির ঘরে প্রবেশ করলাম। দেখতে পেলাম নিশি
পেটের উপর ভর দিয়ে শুয়ে কি যেন দেখতেছে। আমি উকি দিয়ে দেখলাম আমার ছোটবেলার ছবি দেখতেছে, যেখানে আমি স্কুল থেকে ফুটবল খেলার জন্য একটু স্কুলে গিয়েছিলাম। তখন আমি আরও চিকন ছিলাম, এখন একটু ফিট হয়েছে, চেহারাও গড়েছে অনেকটা। তারপর ওকে ডাক দিলাম, এই যে মিস, আমাকে কেন ডেকেছিলে বলো? ও তুমি, তোমাকে ডেকেছিলাম কিছু দেওয়ার জন্য। কি দিতে চাও? বিয়ের আগে কিস টিস দিতে পারবো না কিন্তু। যাও, দেব না কিস? এটা তো আমার বলার কথা ছিল। যাক, ভালোই হইলো, ওটাও তো দিতে চেয়েছিলাম, দেবে না, ঠিক আছে। কি দিতে চেয়েছিলে আর কি সাথে দিতে চেয়েছিলে বলো তো দেখি। আর আমি একটু মিস্টেক করে ফেলছি, আমার কিস লাগবে। এই নাও। আর কিসের কথা ভুলে যাও, একদম বিয়ের পর। কি আছে এতে? বাসায় গিয়ে খুলবে, ঠিক আছে? এখন একটা কিস দিতে দাও না প্লিজ। আচ্ছা, চোখ বন্ধ কর। মা তাকিয়ে আছে কেন? আমার বুঝি লজ্জা করে না? আচ্ছা, আমার কাছে আসলে লজ্জা ভেঙে দিচ্ছি। যা দুষ্ট। তারপর আরও কিছুক্ষণ সময় গল্প করে চলে আসলাম আমার বাসায়। এসে বক্সটা খুললাম, দেখলাম গতকাল শপিং করার সময় নিশিকে একটা শাড়ি কিনে দিয়েছিলাম, কালো কালারের শাড়ি। ওই শাড়ির সাথে একটা পাঞ্জাবি ম্যাচিং করা ছিল, কিন্তু আমি কিনি নাই। নিশি সেই পাঞ্জাবিটা একটা গড়ি আর এক জোড়া জুতো আমাকে দিয়েছে। সাথে সাথে নিশিকে ফোন করলাম, কিন্তু বন্ধ পেলাম। মনে মনে একটা ধন্যবাদ দিয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালবেলা সবাই নানা রকম কাজে ব্যস্ত। আমি সকালবেলা উঠে নাস্তা করে বন্ধুদের সাথে একটু কথা বললাম। ওরা আমাকে জোর করে ধরে সাজিয়ে দিল। শুক্রবার মসজিদ থেকে জুমার নামাজ পড়ে রওনা দিলাম নিশিদের বাসার উদ্দেশ্যে। খুব বেশি দূরে না থাকায় 1 ঘন্টার ভিতরে পৌঁছে গেলাম। তারপর সব ফর্মালিটি পূরণ করে রাত 9টার দিকে আমাদের বিয়ে পড়ানো হলো। সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমাদের বাসায়। আসার সময় নিশি একটু কান্না করলেও এমন খুশি আছে। বাসায় আসার সাথে সাথে ছোটো কর্নে সে নিশিকে নিয়ে গেল। আমি চলে গেলাম বন্ধুদের সাথে দোতলার একটা রুমে। ওরা সবাই হাসাহাসি করছে আর আমার ভিতরে একটু ভয় কাজ করছে। এটা দুলাভাই বুঝতে পেরে, মানে আমার চাচাতো বোনের স্বামী, আমাকে বিভিন্নভাবে বোঝাচ্ছে। কিছুক্ষণ পর চাচাতো বোন এসে বলল, নতুন জামাই কই? আসো, রুমে দিয়ে আসি। না, আমরা একটু পর যাবো আপু। কোনো কথা শুনছি না, এক্ষুনি চলে যাও, না হলে কিন্তু তোমার দুলাভাইকে দিয়ে পাঠিয়ে দিব ধরে। কি আর করার, আস্তে আস্তে চলে গেলাম বাসর ঘরের সামনে। সামনে যে দেখি আমার বোন দাঁড়িয়ে আছে। আমি কাছে যাওয়ার সাথে সাথে বলল, দে ভাইয়া 5,000 দে। কিসের 5,000 টাকা? আমি কোনো টাকা দিতে পারবো না, আমার কাছে টাকা নেই। না দিলে যাইতেও তো দিব না ভিতরে, আর দেরি করে গেলে তো ভাবি তোকে কি করবো তুই চিন্তাও করতে পারবি না। এই নে 1,000 টাকা আছে, নিয়ে নে, নয়তো আমি চলে যাচ্ছি, যাবো না ভিতরে। আচ্ছা দে, তুই তো আগে এমন কৃপণ আসিলি না, এখন এমন হয়েছিস কেন? যা ভেতরে যা। তারপর ভিতরে গিয়ে দরজা আটকে দিই। খাটের কাছে যেতে যাচ্ছি, বুকের ভিতর দুকতুক দুকতুক করছে। খাটের কাছে গিয়ে দাঁড়ালাম। সাথে সাথে নিশি আমার পা ছুঁয়ে সালাম করতে নিলে, আর নিশি কি করছো? তোমার জায়গা এখানে না, তোমার জায়গা আমার বুকে সব সময়। সেটা তো জানি, কিন্তু এটার নিয়ম পালন করতেই হবে। আচ্ছা ঠিক আছে, তোমার কি অজু আছে? না থাকলে অজু করে এসো, আর এগুলো বাড়ি কাপড় বোতল করে এসো। তারপর দুজনে অজু করে এসে 2 রাকাতে নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলাম। তারপর টেবিলের উপর কিছু খাবার ছিল, আমি রেখে দিতে বলেছিলাম। দুজনে মিলে ভাগাভাগি করে খাবারগুলো খেলাম। তারপর নিশি আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা মামুন, তোমার কি কখনো গার্লফ্রেন্ড ছিল বা এমন কোনো কিছু ছিল? আরে এটা কি আজব প্রশ্ন? তা উত্তরটা দিচ্ছে, আমার কোনো গার্লফ্রেন্ড ছিল না, কারণ আমরা বন্ধুরা মিলে যখন রেস্টুরেন্টে কাজ শুরু করি তখন আমি ছিলাম রাঁধুনি হিসাবে। তাই সবসময় রান্না করে থাকতে হতো। হয়তো এমন কোন কাস্টমার ছিল, তাদের রিকোয়েস্টটা হয়তো বাইরে আসতে হতো, তাই কখনো সুযোগ হয়ে ওঠেনি বা করিনি প্রেম। ও আচ্ছা। কি হলো, তোমার কখনো বয়ফ্রেন্ড ছিল? না, আবার হ্যাঁ। এটা কেমন উত্তর? আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমাদের স্কুলে প্রতি বছরের ন্যায় ওইবারও ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। তখন ওইখানে একটা ছেলে ছিল, অন্য স্কুল থেকে এসেছিল। আমার খুব পছন্দ হয়, কিন্তু কথা বলার সময় পাই না তার সাথে। দূর থেকে একটা ছবি তুলে রেখেছিলাম। ওই ছেলেটাকে মনে মনে খুব ভালো লেগেছিল, তাই বলতে পারো আমার বয়ফ্রেন্ড ছিল, আবার না। ও, ওই ছেলেটার একটা ছবি দেখাতে পারবে আমাকে?
দেখো, তুমি মন খারাপ করো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এটা ছোটবেলার আবেগ ছিল, আমাকে বিশ্বাস করো। আরে পাগলি, আমি তোমাকে অনেক বিশ্বাস করি, কখনো তোমাকে অবিশ্বাস করব না। তুমি যদি দেখাতে নাও চাও তাহলে অসুবিধা নেই। আরে না, এই দেখো ছবি। আরে একা তো আমি চিনি, তুমি চিনতে পারো নাই? কি বলো, তুমি চিনো? থাক, এখন আর চেনার দরকার নাই। এখন আমার তুমি আছো না, তুমি থাকলেই হবে, আর কাউকে লাগবে না। দাঁড়াও তোমাকে দেখাই। এই বলে আলমারির ভিতর থেকে একটা অ্যালবাম বের করলাম। সেখানে আমার ছোটোবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত সব ছবি আছে। অ্যালবামটা হাতে দিলাম নিশির। কিছুক্ষণ ধরে অ্যালবামটা দেখে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল, তাহলে তুমি আমার সেই ছোটবেলার ভালোবাসা? আর তুমি আমার সেই অপরিচিত প্রেমিকা, আমার মামাতো বোন। আজকে আমি অনেক অনেক খুশি, আমার কিচ্ছুই লাগবে না। আচ্ছা তাহলে এখন খেলা শুরু করা যাক। দেখো, দুষ্টামি করবে না একটু, বলে দিলাম কিন্তু। কে শুনে কার কথা? দুজনে মিলে ঝাঁপ দিলাম এক প্রেমের সমুদ্রে। তারপর এত বেশি জানতে চান কেন? হ্যাঁ, লেখক নিজেও সিঙ্গেল, বাকিটুকু জানার ইচ্ছে থাকলে বিয়ে করে। পরদিন সকালে এমন একটা কাহিনী হইল। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি প্রায় 8টা বাজে। তাড়াতাড়ি নিশি আর আমি উঠলাম। সময় খুব কম থাকায় দুষ্টুমি করলাম না। মনে মনে বললাম, এটা কালকে এসে বরাবর করব। দুজনে গোসল করে নিচে গেলাম। নিশি চলে গেল মায়ের কাছে, আমি চলে আসলাম বন্ধুদের কাছে। অবশ্য আমাদের বাসায় ছিল। কিরে শালারা, কি অবস্থা? সকাল সকাল ছাদে কি করিস? আমরা যাই করি না কেন, তুই শালা নতুন বউ রেখে এখন এখানে আসলি কেন? আঁচলের নিচে ঢুকে যেতি। তা কালকে রাতে কেমন কাটলো? আজকে সকাল 8টার দিকে ঘুম ভাঙলো, তাই আসতে একটু লেট হলো। আর কেমন কাটছে তোদের বলবো কেন? তোরা বিয়ে করে জানতে পারবি। আচ্ছা বাদ দে, চল নাস্তা করব। তোর জন্য আমরা করি নাই নাস্তা। কি বলিস, নাস্তা করিস নাই? চল চল নিচে চল, নাস্তা করি, তারপর কথা হবে। তারপর সবাই নিচে আসলাম। এসে দিকে সবাই বসে আছে আমাদের জন্য। আমি গিয়ে আমার বোনের পাশে বসলাম। ওর সাথে সাথে বলল, ভাইয়া, ভাবির সাথে গিয়ে বস, এখানে বসতে পারবি না। কেন, কি হয়েছে? এখানে বসতে পারবো না কেন? গিয়ে বস তো, এত কথা বলছিস কেন? তারপর নিশির সাথে গিয়ে বসলাম। সবাই মিলে খাচ্ছিলাম। খাওয়ার মাঝখানে বাবা বলল, মামুন, তোমাদের রেস্টুরেন্টের ব্যবসা কেমন চলছে? হ্যাঁ বাবা, ভালো চলছে। সবাই মিলে কাজ করি তো, ভালো চলছে। একটা কথা বলতে চাচ্ছিলাম, বলতে পারো সিদ্ধান্তই নিয়েছি। আরে আঙ্কেল, আপনি বলুন আমাদের কাছ থেকে আর কি অনুমতি? আপনি আমাদের বাবার মতো, আপনার কোনো কথা অমান্য করব না। আচ্ছা ঠিক আছে, তার আগে বলো তো, মামুন কি কাজ করে তোমাদের রেস্টুরেন্টে? মামুন হচ্ছে সব রেস্টুরেন্টের বসের মতো খেয়াল রাখে, কোন রেস্টুরেন্টে কী দরকার না দরকার সব কিছু খেয়াল করাটাই ওর কাজ। ও সব রেস্টুরেন্টগুলো ঘুরে ঘুরে সব কিছু নজরদারি করে, বলতে পারেন বস। আর আমরা বাকি 3টা রেস্টুরেন্টে দেখাশোনা করি। ও আচ্ছা, আমি যে বলতে চাচ্ছিলাম, আমি যে অফিসটা চালাচ্ছি বর্তমান, সেটা চালানো আমি আর পারছি না। অনেক লোড আমার একার পক্ষে নেওয়া সম্ভব হচ্ছে না। বয়স হয়ে গেছে, তাই একটু দৌড়ঝাঁপ করাও কষ্ট। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত বাবা? আমি সিদ্ধান্ত নিয়েছি, এটা আমার সব কিছু তো তোর আর তোর বোনের। তোর বোন তো অনেক ছোট, এত কিছু সামলাতে পারবে না। আমি চাচ্ছি তুই আমার অফিসটা সামলা, আর আমি তোর জায়গায় ওই রেস্টুরেন্ট সামলাই। কিন্তু বাবা, আমার একটু সময় প্রয়োজন এত বড় একটা সিদ্ধান্ত নিতে। আচ্ছা, তোকে 1 সপ্তাহ সময় দিলাম, সিদ্ধান্ত নে, ঠিক আছে? ঠিক আছে, ভেবে দেখছি। সবাই খাওয়া দাওয়া শেষ করে বন্ধুদের নিয়ে চলে গেলাম আমাদের আড্ডাখানায়। তারপর বললাম, তোদের তো নতুন করে কিছু বলতে হবে না, এখন বল আমার কি করা উচিত। আমাদের সবাই এতক্ষণ এটা নিয়ে আলোচনা করলাম। তোর উচিত আঙ্কেলের কথা মেনে নেওয়া, কারণ আঙ্কেলের বয়স হয়েছে, তোদের ব্যবসা তো অনেক বড়, তাই সামলাতে পারছে না। আমরা এই দিকটা দেখে নেবনি, আঙ্কেলকে অফিসে নাও আসতে দিতে পারি। আঙ্কেলের রেস্টের জন্য এটুকু করার, তা যদি আঙ্কেল আসতে চায় সেটা আঙ্কেলের ব্যাপার। আচ্ছা ঠিক আছে বন্ধু, তাই হবে, তবে আমাকে ভুলে যাস না কিন্তু। তুই এমনভাবে বলছিস যেন মনে হচ্ছে তুই এই দুনিয়া থেকে চলে যাবি। আমাদের দেখা হবে তো প্রতিদিন, না হলেও 2-1 দিন পর পর দেখা হবে। রাতে তো কথা হবেই, এত চিন্তা করছিস কেন? আঙ্কেলকে হ্যাঁ বলে দে। ধন্যবাদ তোদের। ওকে কেউ মার লাগাতো, ও আমাদেরকে ধন্যবাদ দিয়ে পর করে দিচ্ছে। না না বন্ধু, আর করবো না। তারপর ওদের সাথে আড্ডা দিতে কখন যে
বিকেল হয়ে গেছে খেয়ালি করে নিও। তারপর ওদের কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম। মনে মনে ভাবছি আল্লাহ না জানে কী হয়। দোয়া দরুদ পড়তে পড়তে বাড়িতে পৌঁছে গেলাম। কলিং বেল দিতেই দরজা খুলে গেল। নিশি, তুমি এখানে দাঁড়িয়েছিলে নাকি কলিং বেল দেওয়ার সাথে সাথে খুলে দিলে? আপনি কে? আপনাকে তো চিনলাম না। বুঝলাম অভিমান করে আছে। আরে একটু লেট হয়েছে তাই বলে এরকম করে বলবা? গরুটিকে রুমের দিকে যেতে যেতে আমি বললাম কথাটা। পাশ থেকে মা বলল, এই বাদর ছেলে, আদর করতে করতে বাদর হয়ে গেছিস? আচ্ছা, তোর কি কাণ্ডজ্ঞান নেই? বাসায় নতুন বউ রেখে কেউ বাইরে থাকে এতক্ষণ? তুই দুপুরে কিছু খাসনি থেকে ও কিছু খায়নি। অনেক বোঝানোর পরে ও বলল যে তুই আসলেই খাবে। যা এখন খাবার নিয়ে যা। কি বলো, এখনো খাইনি নিশি? দাও খাবারটা দাও, নিয়ে যাই। তারপর খাবার নিয়ে রুমে গিয়ে দেখলাম নিশি বিছানায় উল্টো দিকে মুখ করে বসে আছে। খাবারগুলো টেবিলের উপর রেখে নিশিকে ডাক দিলাম, কিন্তু কোনো উত্তর পেলাম না। তাই পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আমার বউটা রাগ করেছে, আসো রাগ ভাঙিয়ে দেই। কখন থেকে বউ বউ করে যাচ্ছেন কি? হ্যাঁ, আপনার বউ। যদি কেউ বউ থাকতো তাহলে কেউ এতক্ষণ বাড়ির বাইরে থাকতো না। আমি খেয়েছি কি না খেয়েছি সেই খেয়ালটা রাখতো। সবচেয়ে বড় কথা, আমাকে বলে বাইরে যেত। আচ্ছা, এখন ম্যাম সাহেবের রাগ কেমন করে ভাঙাবো? তোমার জন্য কিছু নিয়ে আসছি, এই নাও। পকেট থেকে গোলাপ ফুল আর কিছু চকলেট দিলাম। আসার সময় নিয়ে আসছিলাম এই কারণেই। শুধু এগুলো দিয়ে তো রাগ ভাঙানো যাবে না, আমাকে খাইয়ে দিতে হবে নিজের হাতে। ও এই ব্যাপার, আসো এদিকে আসো। তারপর আমি নিজের হাতে নিশিকে খাইয়ে দিতে লাগলাম। নিশি আমাকে খাইয়ে দিতে লাগলো। দুজনে খাওয়া শেষ করে একসাথে বসলাম। নিশি বলল, আমি প্লেটগুলো নিচে দিয়ে আসি, দাঁড়াও। এরপর একটু পর নিচে আসলো, প্লেটগুলো নিচে দিয়ে আমি নিশিকে বললাম, তোমার মতামত কি? কোন ব্যাপারে মতামত চাচ্ছ তুমি? আরে সকালে বাবা যেটা বললো সে ব্যাপারে। দেখো বাবা ঠিকই বলেছে, বাবার অনেক বয়স হয়ে গেছে। তুমি যদি অফিসটা দেখাশোনা করতে তাহলে অনেক ভালো হতো। ঠিক আছে, তাহলে আমি অফিস দেখাশোনা করব। ডিনারের সময় বাবার সাথে কথা বলে কালকে সকালে বাবার সাথে গিয়ে পরিচিত হয়ে আসব। রাতে বাবার সাথে কথা বলা সব কিছু ঠিক করে সকালে উঠে ফজরের নামাজটা পরে নাস্তা করে রেডি হয়ে গেলাম। আমি টাইটা পরতে পারি না, নিশিকে ডেকে টাইটা পরে নিলাম। তারপর অফিসে গিয়ে বাবা সবার সাথে পরিচয় করে দিলেন। ম্যানেজারকে বললেন, দেখুন এটা হচ্ছে আমার ছেলে, আমি হয়তো আর অফিসে আসবো না। আমার ছেলে এখন থেকে অফিস সামলাবে, সব রকম সাহায্য করবেন আপনি। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না স্যার। তবে আপনি চলে যাওয়াতে আমরা একটু মন খারাপ করছি। আপনি কত ভালোভাবে সবার খেয়াল রেখেছেন। আরে তোমরা চিন্তা করো না, আমার ছেলে তোমাদের আমার থেকে ভালোভাবে খেয়াল রাখবে এবং আমার থেকেও বেশি দায়িত্বশীলভাবে অফিস থেকে চালাবে। অফিসের সকল কাজ ভালোভাবে বুঝে নিই বিকালে বাসায় চলে আসলাম। আসার সময় ফুচকা নিয়ে আসলাম 2 প্যাকেট। বাসায় আসার সাথে সাথে 1 প্যাকেট ফুচকা নিয়ে আমার ড্রয়ারের ভিতরে রেখে দিলাম। তারপর বাইরে এসে আমার বোনকে ডাক দিলাম, এই নে সুমা, তোর জন্য ফুচকা নিয়ে আসছি। আচ্ছা ভাইয়া, ভাবির জন্য কি নিয়ে আসছেনি? তোর বাবা কি বাচ্চা নাকি যে তোর বাবার জন্য নিয়ে আসবো? তোর জন্য তুই খা। তারপর নিশি আমার সাথে কথা বললো না, চুপচাপ সব কিছু সহ্য করলো। রাতে যখন বললাম, তোমার কি হয়েছে নিশি, তুমি কথা বলছো না কেন? তোমার কি মন খারাপ? না, কেন এমন মনে হলো আপনার? না এমনি, কেউ যদি একটু ভালোভাবে কথা বলতো আর আপনি কেন বলছে সে কারণটা বলতো তাহলে ভালো হতো। আপনি তো বড় মানুষ আর আমি হচ্ছে ছোট, তাই আপনি খুঁজে নিন কারণ। মনে মনে যা ভাবছিলাম তাই হচ্ছে। আচ্ছা, কেউ যদি ফুচকা খেতে চায় তার জন্য আমার কাছে আসতে হবে, আর নয়তো আমি একাই খাচ্ছি। এটা বলার পরপরই নিশি চলে এলো আমার কাছে, এসে বলল, আমাকে রেখে ফুচকা খাওয়া হচ্ছে তোমার? তুমি জানো না আমি তোমার পরে ফুচকাকে বেশি পছন্দ করি। তাহলে তখন আমার সাথে কথা বলে না কেন? এমনি ফুচকা না খেলে আমার ভালো লাগে না, আর তুমি ফুচকা আমাকে দিয়েছিলে না, তাই এমন করলাম, সরি। হ্যাঁ হ্যাঁ, এটা কি হলো? আমার ফোন কই, কেউ একটু মিডিয়াকে ডাকো না। হে, তোমার হঠাৎ কি করে কি হলো, এমন করছো কেন? মেয়েরা তো সরি বলে না, তুমি কেমনে বল না? ওয়ার্ল্ড রেকর্ড করলে। ফাইজলামি বাদ দাও, এখন শুয়ে পড়ো, আমি তোমার বুকে ঘুমাবো। এরপর দুজন ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে অফিসে চলে গেলাম। সারাদিন অফিস করে রাতে বাসায় চলে আসলাম। অবশ্যই ফুচকা নিয়ে এভাবে চলছে আমার জীবন। মাঝে মাঝে বন্ধুদের সাথে
আড্ডা দেই। অফিসে ভালোই লাগছে, সবাই অনেক ভালো, কাজে দক্ষ এবং মনোযোগী। দেখতে দেখতে 1 বছর কেটে গেল। একদিন সকালে খাবার টেবিলে মা বলল, মামুন, বলছিলাম কি, তোদের বিয়ের তো অনেক দিন হয়ে গেল, আমরা কবে নাতি নাতনির মুখ দেখতে পাবো? এ কথা শুনে আমার গলায় বাত আটকে গেল এবং নিশি আমাকে চুপচাপ পানি দিয়ে চলে গেল। তখন বাবা বলল, আরে করছো কি মামুনের মা? খাওয়ার সময় এসব বলে? সময় হলে দেখতে পারবে নাতি নাতনির মুখ, এখন চুপচাপ খেতে দাও। বাবা বলছিলাম কি, দুপুরের পর একটু অফিসে যেতে পারবে? আমি আর তোমাদের বৌমা একটু বেড়াতে যেতাম, আর কি অনেক দিন ধরে বলছে। আরে এটা বলার কি আছে, যাবি বেড়াতে, আমি চলে যাবো নি অফিসে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি নিশিকে বলে দিয়েছি দুপুরে অফিসে চলে যেতে। এই বলে আমি অফিসে চলে গেলাম। দুপুরের দিকে নিশি এসে গেল অফিসে। আমি বললাম, আমি সবটা গুছিয়ে নিই, তুমি অফিসটা ঘুরে দেখতে পারো। আচ্ছা। এই বলে নিশি চলে গেল অফিস ঘুরে দেখতে। আমার সব কিছু গোছানো শেষ, কিন্তু নিশি খুঁজে পাচ্ছি না। খুঁজতে খুঁজতে দেখলাম এক জায়গায় চুপচাপ দাঁড়িয়ে আছে। কি জন্য দেখছি? আমি কাছে গিয়ে বললাম, কি করছো নিশি এখানে? চলো আমরা যাই তাহলে। দেখলাম একটা মেয়ের দিকে তাকিয়ে আছে, মেয়েটাও নিশির দিকে তাকিয়ে আছে। কি হয়েছে নিশি, তোমার এরকম অন্যমনস্ক কেন? ও হ্যাঁ, চলো। নিশিকে জিজ্ঞেস করলাম, কি ভাবছো নিশি, অন্যমনস্ক কেন দেখাচ্ছে তোমায়? কই না তো, আমি ঠিক আছি, এবার চলো। তারপর নিশিকে নিয়ে চলে আসলাম পার্কে। সেখানে গিয়েও নিশিকে খুব বেশি কথা বলছে না। আমি বুঝতে পারলাম কিছু একটা হয়েছে, তাই বেশি কথা না বলে রেস্টুরেন্টে গিয়ে বন্ধুদের সাথে দেখা করলাম। আর কিছুক্ষণ আড্ডা দিয়ে খাবার খেয়ে চলে আসলাম। রাতে নিশি বলছে, তুমি অফিসে মেয়েদের সাথে কথা বলো না তো? হুম। তুমি হঠাৎ একথা বলছো কেন, বলো তো? যা বলছি সেটার উত্তর দিবা, শুধু বলো মেয়েদের সাথে কথা হয় তোমার? না, আমার কখনো অফিসে মেয়েদের সাথে কথা হয় না। যদি কোনো ফাইল সাইন করাতে হয় তবে পিয়ন চাচা ফাইলটা নিয়ে আসে, আমি সাইন করে দিই, তাই কোনোভাবে কথা হয় না। আচ্ছা তুমি এগুলোর কেন জিজ্ঞেস করছো? দুপুর থেকে দেখছি কে যেন ভাবছো। কি হয়েছে তোমার? না, কিচ্ছুই হয় নাই, তবে মেয়েদের সাথে কথা বলবা না, ঠিক আছে আমার জান? আচ্ছা ঠিক আছে জান। অপরদিকে অফিসে নিশিকে দেখে মাহিয়া অবাক, মনে মনে বলছে ও এখানে কি করছে। ফাঁসির একজন কলিগকে নিশির ব্যাপারে জিজ্ঞেস করলো, এই যে মিস্টার, একটু শুনবেন? হ্যাঁ বলুন। একটু আগে যে মেয়েটা এখানে দাঁড়িয়েছিল, সে কি এখানে কাজ করে? আপনি কি নিসি ম্যামের কথা বলছেন? হ্যাঁ, ওনার কথাই বলছিলাম। উনি হচ্ছে আমাদের অফিসের বসের ওয়াইফ, মানে মামুন স্যারের ওয়াইফ। ও ধন্যবাদ। এরপর মাহিয়া খুব রেগে মনে মনে বলছে, এই নিশির যন্ত্রণায় আর আমি টিকতে পারছি না, এর একটা ব্যবস্থা করতে হবে। কিছুক্ষণ ভেবে একটা শয়তানি হাসি হাসলো। এবার মাহিয়ার পরিচয়টা দেওয়া যাক। মাহিয়া হচ্ছে নিশির স্কুল লাইফের ফ্রেন্ড, আবার শত্রুও বলতে পারেন, কারণ নিশি সবসময় তাকে বন্ধু মানলেও মাহিয়া তাকে হিংসা করত। কলেজ থাকার সময় মাহিয়ার থেকে নিশি ভালো রেজাল্ট করা মাহিয়া হিংসা করে নিশির সাথে সম্পর্ক ছিন্ন করে। মাহিয়ার বাবা হচ্ছে পুলিশ অফিসার। আপাতত এটুকুই থাকুক, আমাদের সাথে থাকুন, আরও অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, এরপর 1 সপ্তাহ মাহিয়া অফিসে যায় না। অপরদিকে মামুন অফিসে বসে কাজ করছিল। তখন একটা কল আসে, মোবাইলের স্ক্রিনে নাম ভেসে উঠল নিশি। সাথে সাথে ফোনটা রিসিভ করলো। হ্যালো নিশি, ফোন করলে কেন, কোনো সমস্যা? কোনো সমস্যা ছাড়া কি ফোন করা যাবে না নাকি? না মানে এভাবে বলতে চাইনি, তা বলো কি বলবে। আজকে দুপুরে বাইরে লাঞ্চ করবে না, আমি খাবার নিয়ে যাব। ঠিক আছে, সাবধানে এসো কিন্তু। লাভ ইউ। আই লাভ ইউ টু। এরপর ফোনটা রেখে কাজে মনোযোগ দিল মামুন। দুপুরের দিকে হঠাৎ করে মাহিয়া অফিসে ঢুকে সোজাসুজি চলে গেল মামুনের কেবিনে। হোঁচট খেয়ে পড়ে যাওয়ার নাটক করে মামুনের নাকে কিছু শুকালো। সাথে সাথে উঠে বলল, সরি স্যার। ইটস ওকে। আপনি কে? আমি আপনার অফিসেই কাজ করি, বিগত 6-7 দিন ধরে অফিসে আসি না একটা কারণে। ও মানে আপনি সেই মেয়ে যে কোনো প্রকার দরখাস্ত বা নোটিশ ছাড়াই অফিসে আসা বাদ দিয়েছেন? এখন এখানে কি মনে করে বলুন? আসলে আমি সরি স্যার, এখন থেকে নিয়মিত আসবো। আচ্ছা একটা দরখাস্ত। আর কিছু বলতে পারলো না। তার আগে কিছুক্ষণ আগে মাহিয়ার দেওয়া ওষুধের কাজ শুরু হয়ে গেল। মামুন কিছুই করতে পারছে না, সে কেমন যেন নড়তে পারছে না, কথা বলতে পারছে না। এটা বুঝতে পেরে মাহিয়া নিজের কাপড় নিজেই ছিঁড়তে লাগলো আর চিল্লাতে লাগলো, হেল্প হেল্প, আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও।
সবাই দৌড়ে গিয়ে দেখে মাহিয়া শরীরের কাপড় ছেঁড়া এবং মামুন চেয়ারে বসে আছে। এটা দেখে মাহিয়ার সহকারী একটা ছেলে যে মাহিয়ার সাথে যুক্ত, ওই ছেলেটা মাহিয়ার বাবাকে কল করে এখানে আসতে পারে। অফিসের সবাই মামুনকে দোষারোপ করতে থাকে, কথা শোনাতে থাকে, কিন্তু মামুন একটা কথা বলে না। সে চুপচাপ বসে আছে, কারণ মামুন এখনো কোনো নেশার প্রভাবে আছে। কিছুক্ষণ পর নিশি অফিসে আসে। সে সোজা চলে যায় মামুনের কেবিনে, গিয়ে দেখে অনেক লোকজনের ভিড়। একজনকে জিজ্ঞেস করলে সবটা খুলে পারে, কিন্তু তারপরে নিশির কপালে কোনো চিন্তার ভাঁজ নেই, এমনকি একটু রিয়াকশন নেই। তার হাজব্যান্ড এত বড় একটা কাণ্ড ঘটালো, তাও তার কোনো হেলদোল নেই। তারপর মামুনকে নিশি একটু চেক করলো, তার আর বুঝতে বাকি রইল না কি হয়েছে এখানে। পাশে থেকে একজন বলল, ম্যাম স্যার যেমন করবে আমরা জীবনে ভাবতে পারি নাই। স্যার আমাদের সাথে কত ভালো ব্যবহার করতো, কিন্তু এতটা নিকৃষ্ট কাজ করবে আমরা কখনো ভাবিনি। নিশি কোনো কথা না বলে চুপ থাকলো। হঠাৎ করে পুলিশ চলে আসলো। এখানে কি হয়েছে? আমাদের ডাকা হলো এমার্জেন্সি ভাবে। স্যার, এই অফিসের এমডি আপনার মেয়ের সাথে খারাপ কাজ করতে চাইছিল, আপনাকে ডাকা। এর কোনো সাক্ষ্য প্রমাণ আছে? হ্যাঁ স্যার, এই অফিসের সবাই সাক্ষী। সব সাক্ষ্য প্রমাণ মিস্টার মামুনের বিপক্ষে থাকায় মিস্টার মামুনকে গ্রেফতার করা হলো। মামুনের হাতে হাত করা পড়ো হাবিলদার। ঠিক তখনই নিশি আসলো সামনে আর বলল, আমার কিছু বলার আছে আর কিছু দেখানোর আছে। কি বলবি তুই? তোর হাজবেন্ড এতটা নিচু, আমার সাথে খারাপ কাজ করতে চাইছিল। হ্যাঁ বলুন মিসেস মামুন, কি বলতে চাচ্ছেন? ইন্সপেক্টর সাহেব, আমি বলতে চাচ্ছি আমার হাজব্যান্ড সম্পূর্ণ নির্দোষ। আপনার মেয়ে আমার সাথে শত্রুতা করে আমার হাজব্যান্ডকে ফাঁসানোর চেষ্টা করছে, যা স্কুল লাইফ থেকে শুরু হয়েছে আমাদের মাঝে। অফিসের সব কর্মচারী এসে আবার জড়ো হলো। মিসেস মামুন, মুখ সামলে কথা বলুন। আপনি প্রমাণ ছাড়া এরকম কোনো কিছু আমার মেয়ের ব্যাপারে বলতে পারেন না। আমার কাছে প্রমাণ আছে। এরপর নিশি মামুনের পেছনে থাকা বুকশেলফ থেকে ছোট্ট একটা স্পাই ক্যামেরা বের করলো। সেটা থেকে মেমোরি কার্ডটা খুলে পেন ড্রাইভের মাধ্যমে ল্যাপটপের সাথে কানেক্ট করলো। এরপর একটু আগের ঘটনাটা প্লে করলো। সাথে সাথে সব স্তব্ধ, কারণ তারা মামুনকে কিছু না বুঝিয়ে দোষারোপ করছিল, আসলে ছিল সে নির্দোষ। কি হলো ইন্সপেক্টর সাহেব? সব কিছু ক্লিয়ার। আমার হাজব্যান্ডকে ফাঁসানোর জন্য আপনার মেয়ে কতটা নিচে নামতে পারে আমার বুঝে আসছে না। আমার হাজব্যান্ডকে ফাঁসিয়ে ওর কী লাভ? তারপর ইন্সপেক্টর মামুনকে ছেড়ে দিয়ে মাহিয়াকে ধরার নির্দেশ দিল এবং বলল, মিসেস মামুন, আপনার কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। আমি বাবা হয়ে আজকে ব্যর্থ। এমন একটা কুলাঙ্গার আমার ঘরে জন্ম নেবে আমি কখনোই ভাবতে পারিনি। অবশ্যই আমার কিছু প্রশ্ন আছে মাহিয়ার কাছ থেকে, আর আপনি নিজেকে দোষারোপ করবেন না। আপনি আপনার দায়িত্ব সঠিকভাবে পালন করবেন, এইটাই আমি চাই। মাহিয়া, তুই এমনটা কেন করলি? আমি যখন স্কুলে পড়তাম তখন তোর সাথে আমার দেখা, আমরা বন্ধু হই, কিন্তু তোর ভালো ফলাফল আমার সহ্য হতো না। আমি তোকে হিংসা করতাম। তুই সব সময় ভালো রেজাল্ট করতি, আমি এত ভালোভাবেই পড়ালেখা করেও তো সমান রেজাল্ট করতে পারতাম না। তাই তোর প্রতি আমার হিংসার দিন দিন ক্ষোভে পরিণত হয়। তোর সাথে সম্পর্ক শেষ করে দিয়ে আমি কলেজে থাকতি, কিন্তু একটা প্রতিশোধ নেওয়া দরকার ছিল। কিন্তু তোর সাথে আমার দেখা হতোই না, কিন্তু হঠাৎ করেই তোকে অফিসে দেখলাম। একজনকে জিজ্ঞেস করে বুঝলাম তুই হচ্ছিস মামুনের স্ত্রী, কিন্তু আমি মামুনকে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু বলতেই পারি নাই, কারণ তার কাছাকাছি যেতে পারিনি কখনো। কিন্তু যখন জানতে পারলাম তুই মামুন স্ত্রী, তখন আর নিজেকে আটকাতে পারলাম না। এই ছেলেটার সাথে একটা প্ল্যান করে মামুনকে আর তোকে আলাদা করে আর এই কোম্পানিটাকে ধ্বংস করে দিতে চেয়েছিলাম। মামুনের তোর ডিভোর্স হলে এই ছেলেটা তোকে বিয়ে করে নিত। আমার এই হিংসেই ঠিকই আমি এটা করেছি, আর এটাতে আমার কোনো আফসোস নেই। এই কথাগুলো শুনে অফিসের সবাই স্তব্ধ। সবাই নিজেকে অপরাধী মনে করছে। মামুন কত ভালো, তারপরও তারা মামুনকে কতই না বাজে কথা শোনালো। তারপর ইন্সপেক্টর ওদের দুজনকে নিয়ে চলে গেল থানায়, আর নিজের কাছ থেকে একটা ডায়েরি করে নিয়ে গেল। ইন্সপেক্টর চলে যাওয়ার পরেই নিশি বলল, আপনারা এতদিন ধরে কাজ করেছেন, ওর বাবার সাথেও কাজ করেছেন, ওর সাথেও কাজ করেছেন, আপনারা চিনতে পারলেন না একটা মানুষ কেমন? যাই হোক, আপনাদের দোষ দেব না। যে যার কাজে চলে যান। সবাই মাথা নিচু করে যে যার কাজে চলে গেল। এরপর নিশি বোতল থেকে পানি মামুনের চোখের মধ্যে মারলো এবং একটু টক খাওয়ালো। মামুন আস্তে আস্তে হুঁশে আসতে লাগলো। পুরোপুরি হুঁশে আসার পর মামুন বলল, কি হয়েছিল আমার এতক্ষণ? আমি কোথায় ছিলাম? তারপর নিশি যা বলল,
কিছুই হয়নি তেমন। আগে বাসে চলো বলছি। আচ্ছা চলো। এই বলে আমি আর নিশি যখন অফিস থেকে বেরোচ্ছিলাম তখন সবাই মাথা নিচু করে সরি বলছিল। কিছুই মাথা ঢুকছে না। তারপর কোনো মতে বাড়িতে পৌঁছে গেলাম। ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম আমি আর নিশি। রুমে গিয়ে নিশিকে প্রশ্ন করলাম, আচ্ছা নিশি এখন বলো তো তখন কি হয়েছিল, আর অফিসে সবাই মাথা নিচু করে সরি বলছিল কেন, আর ওই মেয়েটা রুমেই ছিল? আস্তে, আমি সব বলছি, তার আগে এটা দেখো আর শোনো। তারপর নিশা অফিসের ভিডিওটা দেখালো আর সব ঘটনা খুলে বলল। মাহিয়ার সম্পর্কে সব বলল। সবটা শুনে মামুন কিছু বলতে যাবে তখনই ফোনে একটা কল আসলো। আর কলটা নিশি উঠালো। হ্যালো, এটা কি মামুন সাহেবের নাম্বার? হ্যাঁ, আমি মিসেস মামুন বলছি। আমি থানা থেকে সাব ইন্সপেক্টর রফিক বলছি। এই 3 ঘন্টা আগে একজন আসামি ধরে আনা হয়েছিল আপনাদের অফিস থেকে। এখন আপনি যেই মামলা করেছেন তার ব্যাপারে বলতে চাচ্ছি। আপনারা কি আর এগোতে চান এই ব্যাপারে, নাকি এখানেই শেষ করতে চান? আপনার বান্ধবী নাকি উনি? দেখুন, এটা কি আপনার ডিউটি যে একজনকে জিজ্ঞাসা করছেন আপনি মামলাটি এগিয়ে নিতে চান নাকি না? আসলে ম্যাম, আমাদের ইন্সপেক্টর সাহেব জানতে চাইছেন, তাই একটু জিজ্ঞেস করলাম। সরি ম্যাম। ঠিক আছে, আমি আলোচনা করে জানাচ্ছি। ঠিক আছে ম্যাম। আর ওই মেয়েটা রুমে ছিল? কথা বলা শেষে নিশি আমার দিকে তাকালো। যেহেতু ফোন লাউড স্পিকারে ছিল তাই সব কথা শুনতে পেয়েছে। নিশি বলল, সবই তো শুনলে মামুন, এখন বলো কি করবে? আমি কি বলবো, সব কিছু তোমার সিদ্ধান্তে, তবে আমার মনে হয় ক্ষমা করা উত্তম। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। অপরদিকে থানায় স্যার, আমি ফোন করেছিলাম, বলল আলোচনা করে জানাচ্ছি। আচ্ছা দেখো কি বলে। তারপর মাহিয়ার কাছে গিয়ে তার বাবা মানে ইন্সপেক্টর সাহেব বলল, তুই কেন এমনটা করলি? আমার মান ইজ্জত সব ধুলাই মিশিয়ে দিলি। কি শত্রুতা ছিল তোর সাথে? শুধু একটু ভালো রেজাল্ট করতে বলে এমনটা করবি? সি বাবা, সত্যি আমি অনেক অনুতপ্ত। আমি আর এমন ভুল করব না। থাক, এখন এসব বলে লাভ নেই। নিশি বা ওর হাজবেন্ড যদি ক্ষমা করে তো তোর মুক্তি। যদি এমনটা না হয় তাহলে জীবনে ওদের সামনে যাবি না। আচ্ছা বাবা। এদিকে একটু পরে নিশি থানায় ফোন করে বলে দিল মাহিয়াকে যেন ছেড়ে দেয়, আর বলে কোনো দিন যেন এই ভুল আর না করে, আর অফিস থেকে রিজাইন দিয়ে চলে আসে। এই বলে ফোনটা কেটে দিল নিশি। এরপর সে কয়দিন অফিসে গেল না। 4 দিন পরে অফিসে গিয়ে সবার সাথে কথা বলল। সবাই ক্ষমা চাইলো আর সে মাফ করে দিল। এভাবেই চলছে দিন। একদিন অফিস থেকে ফেরার সময় বাবা ফোন করেছে। হ্যাঁ বাবা বলো। তুই কোথায়? আসার সময় মিষ্টি নিয়ে এই হাসপাতালে চলে আয়। কিন্তু কেন? এত প্রশ্ন করছিস কেন? যা বলেছি তাই নিয়ে আয়। ঠিক আছে। কিছুক্ষণ পর আমরা হসপিটালে পৌঁছে গেলাম। বাবা মা হাত দিয়ে মিষ্টি নিল আর বলল, তুই এখন ওই রুমে বৌমার কাছে যা, সবটা জানতে পারবি। আচ্ছা। তারপর আমি নিশির কাছে চলে গেলাম। গিয়ে দেখি নিশি বিছানায় শুয়ে আছে হসপিটালে। আমি গিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে নিশি, তোমার এই অবস্থা কেন? আর বাবা মা মিষ্টি আনতে বললো কেন? তুমি কি বলছো না সব কিছু বলতে হবে আমার? বুঝি, কিন্তু তোমার মুখ থেকে শুনতে ইচ্ছে করছে, বলো না। তুমি তুমি বাবা হতে চলেছ, আমি আমি মা হতে চলেছি। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো সংবাদ। তুমি আমাকে সব কিছু দিলে। তুমি আসার পর আমার জীবনটা আসলেই পূর্ণতা পেয়ে গেল। আল্লাহ আমার জন্য উত্তম একটি পুরস্কার হিসেবে দিয়েছে তোমাকে। আমি আজ অনেক খুশি। এভাবে বলো না, আল্লাহর শুকরিয়া আদায় করো। আমিও তোমাকে পেয়ে ধন্য। এভাবে মামুন ও নিশির প্রেম পূর্ণতা পায়।